গুড আফটারনুন সকলকে সকলকে ভিএসসি বেলুর মঠে স্বাগত। আমি তোমাদের রজত স্যার। আজকে আলোচনা করব এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সেট 2। এর আগের সপ্তাহে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সেট 1 নিয়ে আলোচনা করেছি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, যেখান থেকে 30টা নম্বর কোশ্চেন আসে। সেই 30টা কোশ্চেন নিয়ে তোমাদের কাছে এসেছি। কিন্তু যে আলোচনাটা যেটা হবে সেটা কিন্তু শুধুমাত্র 30টা কোশ্চেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে আমরা 30টার জায়গায় 200টা বা 300টা কোশ্চেন কিন্তু আমরা আজকের ক্লাস থেকে জানতে পারবো। সুতরাং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। তবে হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওর মতো এতটা সিম্পল টপিকের উপর কিন্তু ক্লাস হবে না। একটু অ্যাডভান্স এবং যে কোশ্চেন আসতে চলেছে এই রকম কোশ্চেনের ওপর, এই রকম টপিকের ওপর কিন্তু আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। সুতরাং ক্লাসটাকে খুব গুরুত্ব সহকারে শোনো, বোঝো। যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের কাছে অজানা থাকবে সেই পয়েন্টগুলোকে খাতাতে নোট ডাউন করো এবং তার সঙ্গে সঙ্গে নিজেদেরকেও ঝালিয়ে নিতে পারো যে আমরা আলটিমেটলি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, 30টা কোশ্চেনের মধ্যে আমরা কতগুলোর উত্তর আমরা দিতে পারছি। কারণ আমাদেরকে আলটিমেটলি 30টার মধ্যে 25টা উত্তরের জায়গায় দাঁড়াতে হবে বা 25টার জায়গায় যেতে হবে। আরো বেশি হলে আরো ভালো হয়, কিন্তু আমার কোশ্চেনে দেখো তোমরা কতটা কি উত্তর দিতে পারছো। এবং আমরা ক্লাসটা শুরু করব। আজকের ক্লাস এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর সেট 2। এর আগের সপ্তাহে যারা সেট 1 যারা দেখোনি তারা সেট 1টাকে অবশ্যই দেখে নিও এবং ক্লাসের ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাবে। আজকের ক্লাসের ফিডব্যাক ও কমেন্ট সেকশনে জানাবে তোমাদের এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা কত স্কোর করছো। এটা জানালে ভালো লাগবে, আমারও ভালো লাগবে। অন্তত বুঝতে পারবো যে অ্যাকচুয়ালিতে এই কোশ্চেনে তোমরা কত স্কোর করছো এবং এই কোশ্চেন কি রকম স্ট্যান্ডার্ড হতে চলেছে তার উপর ভিত্তি করে কিন্তু ক্লাস হবে। তবে প্রথমেই বলে রাখবো যে এই ক্লাস কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো কিন্তু এতটা সিম্পল ক্লাস কিন্তু হবে না। একটু কঠিন বা একটু হার্ড কোশ্চেনই থাকবে, যাতে করে তোমরা প্রিপারেশনটাই যাতে তোমরা বুঝতে পারো নিজেদের কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে তোমাদের। আচ্ছা দেখো, আমরা চলে যাব প্রথম পার্টে। পেনটা সিলেক্ট করে নি, পেনটা আচ্ছা, প্রথম কোশ্চেনের উত্তর তোমরা দিতে আরম্ভ করবে আমাকে মেসেজ সেকশনে। আমি একটু দ্রুতই সূচনা করব কারণ অনেক কিছু জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করার থাকে। আচ্ছা, একটু লাইটিং এর সমস্যা হচ্ছে, এই লাইটটা জ্বাললে সমস্যা হচ্ছে না? আচ্ছা দেখো, 2025 সালের আন্তর্জাতিক নারী দিবস কোন দিনে পালিত হয়? এটা হয়তো একটা সোজা কোশ্চেন, প্রথমেই তোমাদেরকে দিয়েছি, একটু সোজার উপর দিয়েই দেখো। প্রথম আন্তর্জাতিক নারী দিবস এটা আমাদের 8ই মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। আচ্ছা, এই দিবস থেকে আর কি কি জিনিস আমাদেরকে জানতে হবে আমরা এরপরের পাঠে যাব। আচ্ছা, এবারে যে আন্তর্জাতিক ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, তার থিম কি? থিম হচ্ছে অ্যাক্সেলারেট অ্যাকশন, এটা হচ্ছে এবছরের থিম। আচ্ছা, আর কি জানতে হবে দেখো, 2009 সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই নারী দিবস পালিত হয়। কিন্তু এই যে 8ই মার্চ যে নারী দিবস, এটা কবে থেকে পালিত হচ্ছে? এটা হচ্ছে 1917 সালে রাশিয়ার মহিলারা তারা উন্নত অবস্থার দাবিতে, তাদের অবস্থার উন্নতির দাবিতে, তাদের শোষণের হাত থেকে, বঞ্চনার হাত থেকে বাঁচার জন্য তারা এই নারী দিবসটি পালন করা শুরু করে 1917 সাল থেকে। 1917 সালের পর থেকে আমরা প্রতি বছর এই 8ই মার্চ দিনে আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকি। আচ্ছা, চলে যাব পরের কোশ্চেনে। আচ্ছা, আট্রুকাল পোঙ্গল, পোঙ্গলের এটা একটা রূপ। পোঙ্গল একটা উৎসব, কোন রাজ্যে পালিত হয় সেটা জানলেও এখানে উত্তর করা যাবে। পোঙ্গল একটা উৎসব, পোঙ্গলের একটা ভাগ হচ্ছে এই আট্টুকাল পোঙ্গল। সেই উৎসবটি কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, পোঙ্গল খুব কমন একটা উৎসব, সোজা কোশ্চেন, আমাদের কেরালায় পালিত হয় এই পোঙ্গল উৎসব। আচ্ছা, পোঙ্গল উৎসব সম্বন্ধে আমরা একটু জেনে নেব। আচ্ছা, কেরালার তিরুবনন্তপুরমে এই আট্টুকাল ভগবতী মন্দিরে
এই পোঙ্গল উৎসবটা পালিত হয়। এটা একটা বাৎসরিক একটা উৎসব। এটা এই অনুষ্ঠানটা বিশ্বের বৃহত্তম মহিলা সমাবেশ হিসাবে পরিচিত। তার মানে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আত্তুকাল পোঙ্গলে মূলত মহিলারা অংশগ্রহণ করে। এটা মহিলাদের সব থেকে বিশ্বের মধ্যে বৃহত্তম একটা সমাবেশ বলা চলে। আচ্ছা, এতে দেবী আত্তুকাল, দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে মহিলা ভক্তরা মাটির পাত্রে এই পোঙ্গল একটি মিষ্টি নৈবেদ্য প্রদান করে। সাধারণত এটা কখন পালিত হয়ে থাকে? ফেব্রুয়ারি মার্চ মাসে এটা পালিত হয়ে থাকে। এটা কেরালার জন্য একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, কেরালার আরো যে সমস্ত উৎসব যেগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ওনাম। ওনাম কেরালার একটা উৎসব। এটা ফসল কাটার উৎসব। নর্মালি আমাদের বর্ষার শেষে এটা পালিত হয়ে থাকে। নর্মালি আগস্ট মাসে পালিত হয়ে থাকে পোঙ্গল। আচ্ছা, এছাড়াও ত্রিশূরপুরম একটা বিশাল ওদের মন্দিরের একটা উৎসব। এখানে হাতি এবং আতশবাজির চমকপ্রদ প্রদর্শন করা হয় এই উৎসবেতে। আচ্ছা, এছাড়াও আছে বিশু, কেরালার যেটা নববর্ষ, মালায়ালাম নববর্ষ, এবং থেয়াম এই জাতীয় উৎসব পালিত হয়ে থাকে আমাদের কেরালাতে। চলে যাব পরের কোশ্চেনে। আচ্ছা দেখো, এটা জিওগ্রাফির কোশ্চেন, এটা উত্তর দেওয়া উচিত। গাছের গোড়ায় সরাসরি জল সরবরাহ করে এমন সরু নল ব্যবহার করে গাছে জল দেওয়ার কৌশলকে কি বলা হয়? তার মানে গাছের গোড়াতে সরাসরি নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হচ্ছে, এই সিস্টেমটাকে কি বলা হয়? অ্যাকচুয়ালি আমাদের জলকে সংরক্ষণ করার জন্য আমাদের রাজ্যে যেরকম ভাবে আমরা কৃষিকাজ দেখে থাকি, যে গাছের পাশে নালা কেটে দেওয়া হলো এবং সেই নালাতে জল দিয়ে দেওয়া হলো পাইপের মাধ্যমে, সেই জল নালায় ভর্তি হয়ে গেল এবং প্রতিটা গাছ জল পেয়ে গেল। এই সিস্টেম কিন্তু গোটা বিশ্ব বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় পালিত হয় না, কারণ এত জল কিন্তু সব জায়গায় নেই। তাই গাছ যেখানে গাছের গোড়া, সেখানেতে পাইপের মাধ্যমে জল দেওয়ার একটা সিস্টেম, এটা একটা জলসেচের একটা কৌশল। সেই কৌশলটাকে কি বলা হয়? সেই কৌশলটাকে বলা হয়, উত্তর এখনো পর্যন্ত এলো না একটাও। আচ্ছা, আমাদের ডিপ সেচ বলা হয়। ডিপ সেচ বা ট্রিকল সেচ। ট্রিকল সেচ মানে কি? মানে গোড়াতে পাইপের মাধ্যমে জলটা পৌঁছে যাচ্ছে। তার মানে দেখো, এই হচ্ছে গাছ, এই পাইপের মাধ্যমে এই গোড়াতে একটা জল দেওয়ার ব্যবস্থা করা হয়ে যাচ্ছে, যাতে করে গোড়াতে সরাসরি জলটা, যাতে করে গাছের শেকড়গুলো যাতে করে সরাসরি জলটা নিতে পারে। আচ্ছা, আরো যে অপশনগুলো, সেই অপশনগুলো সম্বন্ধে আমরা একটু পরিচিত হব। স্প্রিংকল সেচ, এটা কি জিনিস? দেখবে বিভিন্ন উদ্যানে ঘাসেতে জল দেওয়া হয়। দেখবে মাঝখানে পাইপ থাকে, সেখানে উপরে একটা ফোয়ারা থাকে, স্প্রিং করে, মানে ঘুরতে পুরো ফোয়ারার মতো করে স্প্রে আকারে জলটা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। সেই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে এই স্প্রিংকলার সেচ। এটা মাটির ভূপৃষ্ঠে আমাদের মাধ্যাকর্ষণে বাতাসে জল ছড়িয়ে দেওয়া হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে আমাদের গোটা অঞ্চলটা ভিজে যায়, যাতে করে ঘাসে জল দেওয়া যায়। আচ্ছা, আর কি সেচের পদ্ধতি? খাল সেচ, খাল কেটে কুমির আনা, খাল কেটে জল আনা, সেটা তো নর্মাল সেচের পদ্ধতি। আচ্ছা, আর একটা কি সেচ? সারফেস ইরিগেশন। মানে মাধ্যাকর্ষণ শক্তির টানেতে জল যখন ছড়িয়ে যায় গোটা ভূমিরূপে, তখন তাকে বলা হয় সারফেস ইরিগেশন। মানে একটা বাড়ির উঠোন, সেখানেতে মনে করো একটা জায়গায় জল ঢালা হলো, তাহলে দেখবে জলটা যেদিকে ঢাল, সেই ঢাল বরাবর কিন্তু জলটা কিন্তু ছড়িয়ে চলে যায়। সেই সিস্টেমটা চালু হয় এই সারফেস ইরিগেশন। আমাদের রাজ্যেও এই ইরিগেশনের ব্যবস্থা করা হয়। এই যে ধান জমিতে যে জল দেওয়া হয়, সেটা কি প্রতিটা ধান গাছের গোড়ায় গিয়ে জল দেওয়া হয়? দেওয়া হয় না, পুরো জমিটাতেই জলটা দেওয়া হয় এবং সব জমিটা পুরো চারিয়ে যায় যে সিস্টেম, সেটাকে বলা হয় সারফেস ইরিগেশন। তার মানে আমরা যে ইরিগেশনের 4 রকম প্রকার এখান থেকে আমরা জানতে পারলাম। পরের কোশ্চেন, 2020 থেকে 24 সময়কালে ইউক্রেনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ কোনটি? মানে এই যে অস্ত্র আমদানি করে এরকম দেশ, একটা সময় ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ছিল। বর্তমানে এই জায়গাটা নিয়েছে ইউক্রেন, কারণ ইউক্রেনের সঙ্গে যে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, ইউক্রেন বিভিন্ন অস্ত্র আমাদের আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের ন্যাটোর বিভিন্ন দেশ থেকে ইউক্রেন কিন্তু অস্ত্র আমদানি করছে। সেদিক থেকে এখানে কোশ্চেন কি দিয়েছে না, দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, কোশ্চেন কিরকম ভাবে হয়ে থাকে। দেখো,
প্রথম জানতে দিলে কোশ্চেনটা আলাদা ব্যাপার, 2 নম্বর জানতে দিচ্ছে, তার মানে 2 নম্বরটা নিশ্চয়ই ভারত হবে। ভারত না হলে এটা অপশনে দেবে না, কোশ্চেনটা অপশনে দেবে না, তাই উত্তর হবে হচ্ছে ভারত। তখন দ্বিতীয় বলেছে, এই যে দ্বিতীয় বলুক বা তৃতীয় বলুক, হঠাৎ করে এরকম বলছে কেন? অপশনে ভারতও আছে, মানে ভারত উত্তর হবে। যদি প্রথম বলে যে অস্ত্র আমদানিতে প্রথমকে, তাহলে কিন্তু চিন্তার বিষয়, কোশ্চেনটা কঠিন কোশ্চেন। কিন্তু এরকম কোশ্চেন যদি দেওয়া হয়, এই কোশ্চেন কিন্তু আমরা আন্দাজে উত্তর করতে পারবো, কারণ এখানে দ্বিতীয় জানতে চেয়েছে, আর দ্বিতীয়র মধ্যে অবশ্যই ভারত হবে। তা নাহলে কেন কোশ্চেনটা পরীক্ষায় আসবে কেন? আমরা দ্বিতীয় 3 নম্বর জেনে কি করবোটা কি? আচ্ছা, এরপরের কোশ্চেন দেখো না, এই কোশ্চেনটা আলোচনা করে দিই। আমাদের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদন অনুসারে 2020 থেকে 24 সময়কালে ইউক্রেন বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ। মোট অস্ত্র আমদানির 8.8%, মানে গোটা বিশ্বে যত অস্ত্র আমদানি করা হয়েছে তার মধ্যে ইউক্রেন 8.8%-এর জন্য দায়ী। আচ্ছা, সব থেকে বেশি অস্ত্র ইউক্রেন কোথা থেকে আমদানি করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে। কারণ ইউক্রেনের সঙ্গে কার 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 লড়াই হয়েছে? রাশিয়া। রাশিয়ার প্রধান শত্রুকে? রাশিয়ার প্রধান শত্রু হচ্ছে আমাদের আমেরিকা। মানে আমেরিকা ইউক্রেনকে সাপোর্ট করছে, যেভাবে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে আর ইরানকে সাপোর্ট করছে আমাদের রাশিয়া, সেম প্রসেসে কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। ভারত এই 2020 থেকে 24 সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানি 8.3% রয়েছে। ভারত তবে কোথা থেকে বেশি অস্ত্র আমদানি করেছে? রাশিয়া হচ্ছে ভারতের নাম্বার 1 অস্ত্র আমদানিকারক দেশ। আচ্ছা দেখো, রাশিয়া, তারপরে ফ্রান্স, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, এই 3টে দেশ থেকে ভারত অস্ত্র আমদানি করেছে। পরের কোশ্চেন উত্তর দেবে আমাদের ভারতে খারিফ মৌসুমে নিম্নলিখিত কোন ফসল চাষ করা যেতে পারে? আমরা খারিফ শস্য, রবি শস্য এবং জায়দ শস্য, 3টে শস্য সম্বন্ধে পরিচিত হয়েছি। আচ্ছা, 3টে শস্য কোন কোন সময় অনুষ্ঠিত হয়? আচ্ছা, প্রথমে খারিফ শস্য। খারিফ শস্য মূলত বর্ষাকালে অনুষ্ঠিত হয়, মানে এখন যে শস্যটা বোনা হচ্ছে বর্ষার জল পেয়ে, তাকে আমরা খারিফ শস্য বলে থাকি। আচ্ছা, রবি শস্য কাকে বলবো? রবি শস্য শীতকালে বোনা হয়, শীতকালে যে ফসলটা বোনা হয় সেটাকে রবি শস্য বলা হয়। আচ্ছা, আর যে জাইদ শস্য, এটা শীতের শেষে গরমকালে এই ফসলটা বোনা হয়, যখন গরমকালের যে ফসল সেটাকে বলা হয় জাইদ শস্য। মোটামুটি ধান 3টে কালেতেই বোনা হয়ে থাকে, তাই ধানকে এখানে কোনো শস্যের মধ্যে রাখা যাবে না, আর যদি রাখতেই হয় সেটাকে রাখা যাবে খারিফ শস্যে। কারণ আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি ধান উৎপাদিত হয় বর্ষাকালেতে। আমরা যেটা ওই যে মোটা চাল, যেটা রেশনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, ওই চালটা বর্ষাকালেতেই চাষ হয়। আর যেটা সরু চাল, যেটা আমরা মিনিকেট বা মাসকাঠি আকারে যেটা খাইয়ে থাকি, সেটা কিন্তু শীতকালে বোনা হয়ে থাকে, তাই সেটা শীতকালে ফলনটা কম হয়, ওই জন্য সরু চালের দাম বেশি, মোটা চালের দাম কম। আচ্ছা, এরপরে এখানে খারিফ মরশুমে কোনটা চাষ হয়? তাহলে বাকিগুলো সব হচ্ছে রবি মরশুমে বা জাইদ মরশুমে চাষ হয়ে থাকে। আচ্ছা, এখানে ছোলা, ছোলা শীতকালে চাষ হয়, শীতকালে। সরিষা শীতকালে চাষ হয়, গম শীতকালে চাষ হয়, একমাত্র তুলো যেটা এই আমাদের খারিফ মরশুমে চাষ হয়ে থাকে, বর্ষাকালে চাষ হয়ে থাকে। আচ্ছা দেখো, খারিফ শস্যের উদাহরণ কি? ধান, ভুট্টা, তুলা, আখ, তৈলবীজের কিছু যেমন সোয়াবিন, চীনাবাদাম, এইগুলো হচ্ছে খারিফ শস্য। আচ্ছা, রবি শস্যের মধ্যে রয়েছে গম, বার্লি, মটর, ছোলা, সরিষা, কিছু তৈলবীজ যেমন সরিষা, তিসি, এই জাতীয় শস্য কিন্তু আমাদের খারিফ শস্যের রবি শস্যের উদাহরণ। আর জাইদ শস্যের মধ্যে পড়ে হচ্ছে মূলত তরমুজ, এই জাতীয় জিনিস আমাদের জাইদ শস্যের মধ্যে পড়ে। আচ্ছা, বিশ্বের 20টি সব থেকে দূষিত শহরের মধ্যে ভারতের কতগুলি শহর অন্তর্ভুক্ত? তাহলে বিশ্বের 220টি দূষিত শহরের মধ্যে ভারতের কতগুলো? এটা যে ভারতের জন্য একটা খারাপ জিনিস। যাই হোক, ভারতের এখানে র্যাঙ্ক কত? উত্তর দেবে তোমরা। উত্তর কেউ দিচ্ছ না, উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা দেখো, ভারতের হচ্ছে 13টি শহর হচ্ছে সব থেকে দূষিত। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের 4টে, ভারতের 13টা, আমাদের পাকিস্তানের 4টে। ভাবো, বিশ্বের 20টা দূষিত শহরের মধ্যে ভারতেরই 13টা। আচ্ছা, এখানে কারা কারা আছে? সুইস এয়ার টেক কোম্পানি, বায়ু দূষণের উপর ভিত্তি করে এরা এই র্যাঙ্কিংটা প্রকাশ করেছে 2020 সালের হিসেবে। 20টি সব থেকে দূষিত শহরের মধ্যে 13টি ভারতীয় শহর তারা বলেছে। সেখানে মেঘালয়ের এই বাইনিহাট
এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে দূষিত শহর। এবং 2 নম্বর স্থানে আছে আমাদের দিল্লি, আর দিল্লি হচ্ছে সব থেকে দূষিত রাজধানী, মানে রাজধানী শহরের মধ্যে 2 নম্বর স্থানে আছে আমাদের দিল্লি। পরের কোশ্চেন, সবুজ বিপ্লব সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? মানে সবুজ বিপ্লব নিয়ে একটা কোশ্চেন, সবুজ বিপ্লব সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল, একটুখানি উত্তর দেওয়ার চেষ্টা করবে। সবুজ বিপ্লব, আচ্ছা সবুজ বিপ্লব মানে গ্রিন রেভলিউশন, আমাদের শস্যের উৎপাদন বাড়ানোর জন্য 1960 থেকে 1970-এর দশকেতে এই সবুজ বিপ্লব এসেছিল। সবুজ বিপ্লবকে নিয়ে আসা হয়েছিল এবং যাতে করে শস্যের উৎপাদন, ফসল উৎপাদন যাতে করে বৃদ্ধি পাওয়া যায়। এবং এই সবুজ বিপ্লব সম্বন্ধে আমরা আলোচনা করব, তার আগে অপশনগুলোকে দেখে নাও যে এটি বৃষ্টি নির্ভর এলাকায় চালু করা হয়েছিল। না, অ্যাকচুয়ালি সবুজ বিপ্লব চালু হয়েছিল মূলত আমাদের নর্দার্ন ইন্ডিয়া, মূলত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই অংশগুলোতে, আর এই অংশে সেরকম বৃষ্টিপাত হয় না, তার মানে এই অপশনটা ভুল। তারপরে অপশন কি বলছি দেখেনি, এটি একটি কৃষি আধুনিকরণের একটি সরকারি প্রজেক্ট। হ্যাঁ, কৃষিকাজকে আধুনিক করাই তো লক্ষ্য ছিল সবুজ বিপ্লবের। আচ্ছা, তারপরেরটা এটা ঠিক, এটি মূলত গম এবং ধান উৎপাদনকারী এলাকাগুলিতে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। একদমই তাই, গম এবং ধান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব গম ধান উৎপাদন অঞ্চলগুলোকে লক্ষ্য করে করা হয়েছিল, গোটা ভারত জুড়ে করা হয়নি। যার কি বলা হয়েছে, এটি আন্তর্জাতিক সংস্থাগুলির দ্বারা অর্থায়ন করা হয়েছিল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল সংস্থা দ্বারা অর্থায়ন করা হয়েছিল, তার মানে এখানে উত্তর হবে অপশন এ। অপশন এ হচ্ছে ভুল অ্যান্সার। আচ্ছা, সবুজ বিপ্লব 1960 থেকে 70-এর দশকে অনুষ্ঠিত হয়েছিল। সবুজ বিপ্লবে কি করা হয়েছিল, এখানে উচ্চ ফলনশীল বীজকে ব্যবহার করা হয়েছিল, যে বীজ ব্যবহার করে আমাদের ফলনকে বাড়ানো যাবে। আচ্ছা, তার সঙ্গে কি করা হয়েছিল, আধুনিক সেচ পদ্ধতি, সেচ ব্যবস্থাকে উন্নত করতে হবে। বৃষ্টির জলের উপর আমরা নির্ভরশীল হবো না, আমরা সেচের মাধ্যমে আমরা চাষবাস করব। বেশি করে টিউবওয়েল, ডিপ টিউবওয়েলকে খোঁড়া হয়েছিল, আর যে কারণে মাটির জলস্তর অনেক কমে গিয়েছিল। এটা প্রথম সবুজ বিপ্লবের প্রধান ড্রব্যাক, যে আমরা সেচ ব্যবস্থায় এত জল ব্যবহার করে ফেলেছি যে মাটির ভূগর্ভস্থ জলের স্তর কমে গিয়েছিল। তার সঙ্গে রাসায়নিক সার ব্যবহার করতে হবে, যদিও সেকেন্ড সবুজ বিপ্লবে আবার রাসায়নিক সার নাই, জৈব সারকে ব্যবহার করার কথা বলা হয়েছিল। কীটনাশককে ব্যবহার করতে হবে। এই কীটনাশক প্রথম সবুজ বিপ্লবে বলা হয়েছিল, দ্বিতীয় সবুজ বিপ্লবে বলা হয়েছিল যে বায়ো কীটনাশক, যেটা প্রকৃতিকে ক্ষতি করবে না, এরকম কীটনাশককে ব্যবহার করতে হবে। আচ্ছা, এই জাতীয় মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করাই হচ্ছে সবুজ বিপ্লবের প্রধান উদ্দেশ্য। ভারতের সবুজ বিপ্লবের জনক আমাদের এম.এস. স্বামীনাথন, আর গোটা বিশ্বব্যাপী সবুজ বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন। পরের কোশ্চেন, মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম বাঘ সংরক্ষণ কেন্দ্র বা টাইগার রিজার্ভের তকমা পেয়েছে। মাধব জাতীয় উদ্যান আমাদের ভারতবর্ষের 58তম টাইগার রিজার্ভ হয়েছে। এটা কোন রাজ্যে অবস্থিত, এটা আমাদের পরীক্ষার কোশ্চেন। কি উত্তর হবে একটুখানি আমরা বলবো। মাধব জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থিত, তোমরা উত্তর দেবে। এর উত্তর হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত মাধব জাতীয় উদ্যান। আচ্ছা, মাধব এটা মধ্যপ্রদেশের 9ম ব্যাঘ্র সংরক্ষণাগার, মানে ভারতবর্ষের সব থেকে বেশি ব্যাঘ্র সংরক্ষণাগার আছে মধ্যপ্রদেশে, 9টা। আচ্ছা, মধ্যপ্রদেশকে বাঘের রাজ্য বলা হয়, সব থেকে বেশি বাঘ আছে। আচ্ছা, ভারতবর্ষের সব থেকে বড় টাইগার রিজার্ভের নাম অলরেডি পরীক্ষায় এসেছে কোশ্চেন, নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। আচ্ছা, ভারতের সব থেকে ছোট টাইগার রিজার্ভের নাম মহারাষ্ট্রের বোর টাইগার রিজার্ভ, এটা সব থেকে ছোট। তাহলে বড় জানলাম, সব থেকে ছোট জানলাম। শুভেন্দু পাল, আচ্ছা ঠিক আছে, উত্তর ঠিক দিয়েছো, অপশন এ। আচ্ছা, এরপরে পশ্চিমবঙ্গের 2টি বাঘ সংরক্ষণাগার হলো সুন্দরবন জাতীয় উদ্যান এবং বক্সা টাইগার রিজার্ভ। পশ্চিমবঙ্গে মাত্র 2টো টাইগার রিজার্ভ আছে, 58টা টাইগার রিজার্ভের মধ্যে পশ্চিমবঙ্গে মাত্র 2টো আছে। এরপরে দেখো প্রজেক্ট টাইগার কত সালে লঞ্চ হয়েছে, লঞ্চ হয়েছে 1973 সালে, যাতে করে এই বাঘকে রক্ষা করা যায়। বাঘ বিপন্ন হয়ে যাচ্ছে, একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার প্রাণী, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাঘকে রক্ষা করার জন্য, মূলত রয়্যাল বেঙ্গল টাইগারকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রজেক্ট টাইগারকে লঞ্চ করা হয়েছিল 1973 সালে। এবং বাঘকে সংরক্ষণ করার জন্যই এই টাইগার রিজার্ভকে তকমা দেওয়া হয়েছে, যাতে করে টাইগার রিজার্ভের মাধ্যমে বাঘগুলোকে সুরক্ষিতভাবে রাখা যায়। চলে যাব পরের কোশ্চেন, উত্তর দেবে। জলাভূমির বুদ্ধিদীপ্ত ব্যবহার এর জন্য রামসার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে হলেন? দেখো, তোমাদের একটা কথা বলেছি যে আমাদের কিন্তু 15টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে, সিলেবাসে তাই বলা আছে। মানে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স, আমি তাও 15টা দিইনি, কম দিয়েছি।
আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি গোটা 8টা থেকে 10টা, বাকি জিকেই দিয়েছি। আচ্ছা, যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু ক্লাস আলাদা করে করাচ্ছি, তাই নাম্বার অফ কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা কম করেছি। কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে কিন্তু আমাদের কিন্তু রেডি করতে হবে। আর রেডি করার উপায় কি? তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের দেখবে প্রিভিয়াস ভিডিও আছে আমার, সেই ভিডিওগুলোকে ফলো করো, তাহলে আশা করি এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আচ্ছা, এটার উত্তর আমাদের শুভেন্দু দিয়েছে। হ্যাঁ, প্রজেক্ট এলিফ্যান্ট 1992 সাল, একদম পারফেক্ট বলেছো। এগুলো আমাদেরকে জানতে হবে। এমসিকিউতে সব জিনিস আলোচনা করা যায় না, তাও বলেছি যে আমার 30টা কোশ্চেন ইজ ইকুয়াল টু 200টা কোশ্চেনের সমান। আচ্ছা, জলাভূমির বুদ্ধিদীপ্ত ব্যবহার এবং রামসার পুরস্কারের জন্য, রামসার ইরানের রামসার থেকে জলাভূমি সংরক্ষণের জন্য পুরস্কার দেওয়া হয়। প্রথম ভারতীয় ব্যক্তি হিসাবে এই পুরস্কার পেয়েছে জয়শ্রী ভেঙ্কটেশন। প্রথম ভারতীয় ব্যক্তি হিসাবে এই পুরস্কার পেয়েছে শুভেন্দু, ঠিক উত্তর দিয়েছ। আচ্ছা দেখো, রামসার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় হলেন জয়শ্রী ভেঙ্কটেশন। চেন্নাই ভিত্তিক আর্থ কেয়ার ট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা এই জয়শ্রী ভেঙ্কটেশ্বরন, তিনি জলাভূমিকে সংরক্ষণ করার জন্য কাজ করেছেন, সেই জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, রামসার কনভেনশন, এটা 1971 সালে ইরানে রামসারে একটা সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল যে গোটা বিশ্বব্যাপী জলাভূমিকে সংরক্ষণ করতে হবে, এবং সেই হিসেবেই এই রামসার সাইট বা বিভিন্ন জায়গায় রামসার সাইট তৈরি করা হয়, সেটাকে করা হয়েছিল। আমাদের ভারতবর্ষে বর্তমানে রামসার সাইটের সংখ্যা আজকের দিনে দাঁড়িয়ে 91টা। কিছুদিন আগেই দুটো বেড়েছে, যেটা আগের দিনের ক্লাসে হয়তো আমি আলোচনা করেছি। আচ্ছা, 91টা রামসার সাইট আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে মাত্র দুটোই রামসার সাইট আছে, একটা সুন্দরবন, একটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। এই দুটো হচ্ছে রামসার সাইট আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। চলে যাব পরের কোশ্চেনে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতারা নিম্নলিখিত কোন রাজবংশের সামন্ত ছিলেন? কোশ্চেন অতটা সোজা নয়, তা উত্তর করার চেষ্টা করবে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতারা নিম্নলিখিত কোন রাজবংশের সামন্ত ছিলেন? তার মানে অ্যাকচুয়ালি বিজয়নগর সাম্রাজ্যের একটা ইতিহাস বলি, বুঝলে? তোমরা উত্তর দাও। শুভেন্দু 93টা রামসার সাইট, ওয়েস্ট বেঙ্গলের রামসার সাইট দুটো। শুভেন্দু রামসার সাইট তো 91টা, 89টা ছিল, দুটো বেড়েছে। আরো দুটো যদি আজকালকের মধ্যে বাড়ে তাহলে ব্যাপারটা আলাদা। আজকালকের মধ্যে যদি রামসার সাইট না বেড়ে থাকে তাহলে আমাদের 91টাই রামসার সাইট আছে। আচ্ছা, এরপরে দেখো, বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর এটা হচ্ছে সঙ্গম যুগের মধ্যে পড়ে। আমাদের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা যুগ হচ্ছে সঙ্গম যুগ। এবং যখন আমাদের দক্ষিণ ভারতে আমাদের খলজি বংশের প্রাদুর্ভাব কমতে আরম্ভ করল, আমাদের আলাউদ্দিন খলজি যখন সুলতানি যুগ যখন দিল্লিতে চলছে, তখন দক্ষিণ ভারতে আমাদের সাম্রাজ্য বিস্তার করেছিল আলাউদ্দিন খলজি। এবং আলাউদ্দিন খলজির পরে আমাদের তুগলক বংশ কিন্তু আমাদের দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করেছে। এবং এই তুগলক বংশের রাজা গিয়াসুদ্দিন তুগলক এবং মোহাম্মদ বিন তুগলক, এই দুজনের হাতেই কিন্তু আমাদের দক্ষিণ ভারতের একটা সাম্রাজ্য ধ্বংস হয়েছিল। সেই সাম্রাজ্যটার নাম হচ্ছে এই কাকতীয় সাম্রাজ্য। কাকতীয় সাম্রাজ্য, কাকতীয় সাম্রাজ্যকে শেষ পিনটা মেরেছিল মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগল রাজা বলা হয়। এবং মোহাম্মদ বিন তুগলক যখন আমাদের কাকতীয় রাজবংশকে ধ্বংস করলো, তখন কাকতীয় রাজবংশের দুজন সেনাপতি বা সামন্ত, হরিহর এবং বুক্কা, তাদের দুজনকে তিনি দিল্লিতে নিয়ে চলে এলেন। কেন না, তিনি বুঝেছিলেন যে হরিহর এবং বুক্কার মধ্যে সত্যি ক্যাপাবিলিটি আছে এবং তারা পারবে যে ভবিষ্যতে আমার সাম্রাজ্যের অংশীদারিত্ব হতে। হরিহর এবং বুক্কাকে তারা দিল্লিতে নিয়ে গেলেন, দিয়ে গিয়ে মুসলিম ধর্মে দীক্ষিত করলেন। এবং পরবর্তীকালে মোহাম্মদ বিন তুগলক যখন তার রাজধানী দৌলতাবাদ থেকে আবারও দিল্লিতে ট্রান্সফার করলেন, তখন দেখলেন যে দক্ষিণ ভারতের আমার ক্ষমতা আস্তে আস্তে কমতে আরম্ভ করছে। তাই দক্ষিণ ভারতের দুজন ব্যক্তিকে তো আমি অলরেডি নিয়ে চলে এসেছি, তাদেরকে যদি আমরা দক্ষিণ ভারতে পাঠাতে পারি, তাহলে দক্ষিণ ভারতে আবারও আমার ক্ষমতা বৃদ্ধি পাবে বা দক্ষিণ ভারত থেকে আমরা কিছু রাজস্ব পেতে পারবো। সেই জন্য হরিহর এবং বুক্কাকে শর্ত সাপেক্ষে দক্ষিণ ভারতে পাঠায় যে তারা একটা নির্দিষ্ট সময় বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তারা কেন্দ্রীয় কোষাগারেতে পৌঁছে দেবে। হরিহর এবং বুক্কা তারা দিল্লি থেকে মুসলিম ধর্মে দীক্ষিত হয়ে তারা আবারও ফিরে আসে দক্ষিণ ভারতে, এবং দক্ষিণ ভারতে ফিরে এসে তারা
গুরু বিদ্যারত্ন বলে একজন আধ্যাত্মিক গুরুর সংস্পর্শে আসে এবং তারা তাকে হিন্দু ধর্মে দীক্ষিত করে এবং তারা তাকে বলে যে তুমি কেন একজন ব্যক্তির অ্যাজ এ সেনাপতি হিসাবে কাজ করবে, তোমার মধ্যে ক্ষমতা আছে, তোমার মধ্যে এবিলিটি আছে, তুমি চাইলে একটা বড় রাজবংশ তৈরি করতে পারো। অবশেষে এই কাকতীয় বংশের যে আমাদের দুজন ব্যক্তি হরিহর এবং বুক্কা, তারা অবশেষে একটা রাজবংশ প্রতিষ্ঠা করলো যার নাম বিজয়নগর সাম্রাজ্য। কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 1336 সালে। দেখো, আমাদের কাকতীয় রাজবংশ ছিল একটি দক্ষিণ ভারতীয় একটা রাজবংশ। আমাদের দ্বাদশ থেকে 14-10 শতাব্দীতে তারা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে তারা সাম্রাজ্য বিস্তার করেছে। আচ্ছা, এদের শাসকদের মধ্যে ছিল হচ্ছে প্রতাপরুদ্রদেব, প্রচুর পপুলার একজন রাজা এবং আমাদের প্রতাপরুদ্র। আচ্ছা, তারপর কাকতীয় বংশে অবশেষে দক্ষিণে দিল্লির সুলতানিদের হাতে পতন হয় এবং 1323 সালে মোহাম্মদ বিন তুগলক এই কাকতীয় বংশকে ধ্বংস করে দেয় এবং তাদের এই হরিহর এবং বুক্কাকে টেনে নিয়ে চলে যায় দিল্লিতে এবং পরবর্তীকালে তারা আবার ফিরে এসে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং সেই কাকতীয় বংশের রাজধানী কোথায় ছিল? ওয়ারেঙ্গল, যা আমাদের ওরুগল্লু নামে পরিচিত ছিল। চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন, চলো। হ্যাঁ, শুভেন্দু পাল ঠিক বলেছো, 91। আচ্ছা, কোন দেশ সম্প্রতি আর্টেমিস চুক্তি স্বাক্ষরকারী 54তম দেশ হয়ে উঠেছে? মানে আর্টেমিস চুক্তি, এটা একটা চুক্তি, এটা স্বাক্ষরকারী 54তম দেশ হয়েছে। আর্টেমিস চুক্তি সম্বন্ধে আমরা জানবো। এটা মহাকাশ গবেষণা বিষয়ক একটা চুক্তি। এই চুক্তির অলরেডি আমাদের ভারত অলরেডি এই চুক্তির মধ্যে অন্তর্গত একটা দেশ, কারণ ভারত অলরেডি মহাকাশে বিভিন্ন বিষয় নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা সমীক্ষা সবকিছু করে থাকে। নতুন একটা দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে, মানে ভবিষ্যতে তারা মহাকাশ বিষয়ক গবেষণা করবে। সেই চুক্তিকারী দেশ হচ্ছে বাংলাদেশ। চলে যাব, দেখো এই সম্বন্ধে। আর্টেমিস চুক্তি নাসা এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রতিষ্ঠিত একটা অবাধ্যবাধকতামূলক নীতির সেট, যাদের উদ্দেশ্য হচ্ছে বহির মহাকাশের বেসামরিক অনুসন্ধান করা, যাতে করে মহাকাশ বিষয়ে তারা গবেষণা করতে পারে। এর লক্ষ্য দেখো, 1967 সালে এই বহির্মহাকাশ চুক্তির ভিত্তির ওপর ভিত্তি করে এই সংস্থাটা আর্টেমিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে প্রতিটা দেশ চাইলে নিরাপদ, স্বচ্ছ এবং টেকসই পরিবেশ প্রতিষ্ঠা করে তারা মহাকাশে কার্যক্রম বা মহাকাশে গবেষণা করতে পারবে। মানে মহাকাশে গবেষণা সূচনা করার এটা হচ্ছে চুক্তি। এই চুক্তির মধ্যে যারা আছে তারা ফ্রিলি মহাকাশে গবেষণা করতে পারবে কোনো বাধা নিষেধ ছাড়াই। এরপরে কোন রাজ্য খুলতাবাদের নাম পরিবর্তন করে রত্নপুর রাখা হয়েছে? রিসেন্টলি আমাদের সুলতানি যুগ বা মোগল যুগে রাখা বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে আমাদের পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, সেইগুলোর নাম পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে খুলতাবাদ। আচ্ছা, খুলতাবাদ এটা আগে রত্নপুরই ছিল, পরবর্তীকালে রত্নপুর থেকে এটাকে খুলতাবাদ করা হয়েছিল। আগের কোশ্চেনটা ডি উত্তর হয়েছিল, হতে পারে না, এটার উত্তর ডি নয়। আচ্ছা, কমেন্ট যখন করছো খালি একটা জিনিস লিখে রাখবে যে 12 নাম্বারটা কিন্তু দিয়ে দাও, কারণ নাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। অনেক সময় তোমরা ভিডিওটা অনেকটা পিছনে দেখছো তো অসুবিধা হচ্ছে। আচ্ছা, যে কত নম্বর 12টা কত, এরকম ভাবে উত্তরটা দাও, তাহলে তোমাদেরও একটা চর্চায় থাকবে এবং আমারও চর্চায় থাকবে। আর অবশ্যই কিন্তু তোমরা আলটিমেটলি কত পাচ্ছ এটাও কিন্তু তোমাদের জানা দরকার আছে। মানে এই কোশ্চেনে 25 নম্বর পেলে প্রিপারেশন ঠিকঠাক, আর যদি 25-এর কম হয় তাহলে প্রিপারেশন ঠিক নেই, তোমাদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে কিন্তু। আচ্ছা দেখ, আমাদের আগে রত্নপুর ছিল, সেখান থেকে খুলতাবাদ হয়েছে, মহারাষ্ট্র অবস্থিত। কেন এটা বিখ্যাত, কেন এই কোশ্চেনটা আমি দিলাম, তার কারণ এখানে ঔরঙ্গজেবের সমাধি আছে। এরকম প্রচুর মোগল আমলের বিশিষ্ট ব্যক্তিদের সমাধি আছে এই খুলতাবাদে, তার মধ্যে একটা ব্যক্তি হচ্ছে ঔরঙ্গজেব। আচ্ছা, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার একটি ঐতিহাসিক শহর হচ্ছে এই খুলতাবাদ। এখানে ইসলামিক সাধকদের পবিত্র স্থান হিসাবে পরিচিত। এখানে সুফি সাধকদের মাজার রয়েছে, যার মধ্যে অন্যতম সম্রাট ঔরঙ্গজেব সমাধি। চলে যাবো পরের কোশ্চেন। খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে।
খেলো ইন্ডিয়া যুবকদের নিয়ে এই গেমটা অনুষ্ঠিত হয়েছে। এই গেমসের ম্যাসকট কি? ম্যাসকট মানে প্রতীক, যাকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। কোনো খেলাতে যেমন একটা লাক ফ্যাক্টর থাকে, তেমনি সব জিনিসের ক্ষেত্রেই একটা ফ্যাক্টর থাকে যে কোনটা ভালো কোনটা মন্দ, যাই হোক সেরকম একটা প্রতীক হচ্ছে সৌভাগ্যের প্রতীক, যাকে ম্যাসকট বলা হয়। অনেকটা সিম্বল বা লোগোর মতো আমরা মনে রাখতে পারি। যে কোনো জিনিসের যেমন লোগো থাকে, ব্র্যান্ড থাকে, তেমনি খেলো ইন্ডিয়া গেমসের একটা ব্র্যান্ড বা লোগো থাকে, যেটার নাম কি সেটা আমাদের পরীক্ষায় জানতে হবে। উত্তর কি আসছে একটু দেখে নিচ্ছি। আচ্ছা, বুদ্ধদেব বর্মন। আমার ক্লাস টাইমটা শুক্রবার আমার দুখানা ক্লাস থাকে। সাধারণত 2টো থেকে আমার ক্লাস শুরু হয়। 2টো থেকে 4টে, 4:30-র মধ্যে আমার দুখানা ক্লাস থাকে। একটা কারেন্ট অ্যাফেয়ার্স, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সঙ্গে আমাদের প্র্যাকটিস সেট। এরকম 1 2 3 করে এগোবো। ভবিষ্যতে হয়তো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন বেরোলে তখন আমার এই প্র্যাকটিস সেটের সংখ্যা আরো বেড়ে যাবে। এখন আপাতত শুক্রবার করে ক্লাস হচ্ছে। আরো যদি কিছু ইনফরমেশন থাকে তাহলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, সবাই বলছো বি উত্তর। না, এটা আর খেলো ইন্ডিয়া যুব গেমস এর ম্যাসকট হচ্ছে গজ সিনহা। এটা হচ্ছে ম্যাসকট। খেলো ইন্ডিয়া যুব গেমস সম্বন্ধে জানবো। খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 প্রথমবারের মতো বিহারে অনুষ্ঠিত হচ্ছে। এটা 1 নম্বর কোশ্চেন। একটা কোশ্চেন হলো। আচ্ছা, এটা লোগোর রং কি? লোগোর রং হচ্ছে কমলা সবুজ। এটা সাংস্কৃতিক প্রাণবন্ততা প্রতিনিধিত্ব করে। হচ্ছে এই যে লোগোটা তৈরি করা হয়েছে, এই যে গজসিংহ, সেটা হচ্ছে কমলা সবুজ দিয়ে তৈরি করা হয়েছে। ম্যাসকট গজসিংহ, মানে 3 নম্বর কোশ্চেন হলো। আচ্ছা, এই এদের যে লোগোটা তৈরি করা হয়েছে, সেখানে নালন্দা, বুদ্ধগয়ার পাল যুগের মন্দির থেকে প্রাপ্ত পৌরাণিক প্রাণী যেমন হাতি বা সিংহ, এখান থেকে কিন্তু গজ সিংহ নাম রাখা হয়েছে। আমাদের নালন্দা এবং বুদ্ধগয়ায় পাল যুগের যে একটা ঐতিহাসিক প্রাণী হাতি এবং সিংহ, এই দুটোকে একত্রেই এই গজ সিংহ নামটা রাখা হয়েছে। আচ্ছা, এই যে এর যে এই যে লোগোটায় যে নকশা করা আছে, একবার লোগোটা ইন্টারনেটে সার্চ করে নেবে যে এর লোগোটা, তাহলে নকশাটা আরো ভালোভাবে দেখতে পাবে। এই নকশাটা যে করা আছে, সেই নকশাতে আমাদের মহাবোধি মন্দির, বুদ্ধগয়াতে যে মন্দির আছে, বৌদ্ধ ধর্মের যে মন্দির, খুব সুন্দর মন্দির, আমি গিয়েছিলাম, অবশ্যই তোমরা যাবে বুদ্ধগয়া বেড়াতে গেলে। এই মহাবোধি মন্দির, মহাবোধি মন্দিরের লোগোতে উল্লেখ করা আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারের একটা গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করা আছে। পিপিল গাছ, অশ্বত্থ গাছ, এটা উল্লেখ করা আছে। চড়ুই পাখি বিহারের জাতীয় পাখি, মানে রাজ্য পাখি। গাঙ্গেয় ডলফিন বিহারে প্রচুর পাওয়া যায়। মধুবনী পেন্টিং, এটা বিহারের মধুবনী জেলায়, এটা মধুবনী অঞ্চলে এটা পাওয়া যায়, মধুবনী ডিস্ট্রিক্টে মধুবনী পেন্টিং, সেটাও আছে। আর তার সঙ্গে বিহারে একটা গুরুত্বপূর্ণ ছট পুজো। এই সবকিছু নিয়ে ওদের এই লোগোটাকে তৈরি করা হয়েছে কিন্তু। আচ্ছা, ওদের যে এবারে যে খেলাটা হচ্ছে বিহারে, যে খেলো ইন্ডিয়া যুব গেমস, তার থিম সং কি আছে? থিম সং হচ্ছে আমাদের খেলকে রং বিহারকে সং, এর উপরে থিম সং তৈরি করা হয়েছে। তার মানে আমরা এই কোশ্চেন থেকে অলরেডি পক্ষে 5টা থেকে 6খানা কোশ্চেন বা 7-8টা কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। চলে যাবো পরের কোশ্চেন। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের আয়ের প্রধান উৎস কি ছিল? বিজয়নগর সাম্রাজ্যের আয়ের প্রধান উৎস কি ছিল? বিজয়নগর সাম্রাজ্য থেকে আরেকটা কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের আয়ের উৎস কি ছিল? আচ্ছা, একটা কথা মাথায় রাখবে, আমাদের ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে যে সমস্ত বংশ যেগুলো এসেছে, তাদের আয় বলতে তখন তো ব্যবসা বাণিজ্য ছিল কিন্তু কম। তখন মূলত ইনকামের রাস্তা কিন্তু কৃষিকাজ, মানে আয়ের উৎস কৃষিকাজ। এটাই সাধারণত সব ক্ষেত্রে হয়ে থাকে, কিছু ব্যতিক্রমী ক্ষেত্র বাদ দিয়ে। যেমন আর্যরা, ওরা পশুপালনকে প্রেফার করত। এগুলো কিছু ব্যতিক্রম, ম্যাক্সিমাম ক্ষেত্রে আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ। কারণ বিজয়নগর এবং বাহুমনি এই দুটো সাম্রাজ্যের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছিল, সেটা আমাদের কৃষ্ণা গোদাবরী দোয়াব, কৃষ্ণা তুঙ্গভদ্রা দোয়াব, সব মানে দোয়াব অঞ্চল যেখানে চাষবাস হয়। মানে চাষবাস হওয়ার যে অঞ্চল, যেখানে উর্বর পলিমাটি আছে, সেই জায়গাকে নিয়ে কনফ্লিক্টটা তৈরি হয়েছে। তার মানে ওদের প্রধান ইনকামের রাস্তা কিন্তু চাষবাস ছিল, কৃষিকাজ, ভূমি রাজস্ব। তাই এখানে উত্তর কি হবে? ভূমি রাজস্ব উত্তর হবে।
হ্যাঁ সন্দীপ, আপাতত তো আমাদেরকে লিখে নোট তৈরি করতে হবে, তবে মাত্র 2 মাসের টাইম, তো ভিডিওগুলোকে যদি ভালো করে দেখা যায় তাহলে হবে মোটামুটি। আর যেগুলো তোমার অজানা কোশ্চেন সেইগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখো তৎকালীন ক্লাস রানিং চলাকালীন, সেখান থেকে পরবর্তীকালে খাতায় নোট ডাউন করে রাখবে, এটা এটা আরো বেশি ভালো উপকৃত হবে। আচ্ছা এরপরে দেখো, বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল হরিহর এবং বুক্কা, যেটা নিয়ে আলোচনা করছিলাম। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হচ্ছে কর্ণাটকের হাম্পি, যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট। আচ্ছা, আয়ের প্রধান উৎস ভূমি রাজস্ব। এছাড়াও তাদের বিভিন্ন সামন্ত প্রধানদের কাছ থেকে উপহার পেত, যে বিভিন্ন জায়গায় যে সামন্ত ছিল সেই সামন্তরা উপহার দিত, গরু মহিষ ও মুক্তসু এগুলো উপহার দিত, সেইগুলো আয়ের উৎস। এছাড়া বন্দর থেকে প্রাপ্ত শুল্ক, কারণ সেই সময় ব্যবসা বাণিজ্য একটা হতো এবং ব্যবসা বাণিজ্যের বন্দরগুলোকে ব্যবহার করার জন্য সেখান থেকে একটা শুল্ক পেত, সেটাও একটা আয়ের একটা অন্যতম উৎস ছিল। তবে প্রধান উৎস ভূমি রাজস্ব। পরের কোশ্চেন, ভারতে তাদের প্রথম সরকারি সফরে কারা গার্ড অফ অনার পেয়েছে? কিছুদিন আগে ভারতবর্ষে বাইরে থেকে দুজন ব্যক্তি, মানে কিছুজন এসেছিল এবং তাদের মধ্যে একজন, মানে তাদের একজনকে গার্ড অফ অনার সম্মান দেয়া হয়েছিল। তিনি কোন ব্যক্তি? রিসেন্টলি যারা ভারতে এসেছিল, তিনি আবার ভারত থেকে ভারতের আগ্রা, তাজমহল, জয়পুর এগুলো ভ্রমণ করেছিলেন এবং সেই ছবিও কিন্তু আছে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে, তো সেই ছবি কিন্তু দেখা গেছে, নিউজ পেপারে সেই ছবি দেখা গেছে। তারা কে? তারা হচ্ছেন এই ব্যক্তির মধ্যে একজন হচ্ছে পুরুষ এবং তার ওয়াইফ ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। এদের মধ্যে যে উত্তর হবে তার ওয়াইফ ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। আচ্ছা, উত্তর এখানে জে ডি ভ্যান্স। ইনি হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, মানে ডোনাল্ড ট্রাম্পের পরে দ্বিতীয় ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নাম্বার 1 সিটিজেন, জেসি ভ্যান্স হচ্ছে আমেরিকার নাম্বার 2 সিটিজেন। বুঝতে পেরেছো? আমাদের যেমন উপরাষ্ট্রপতি, সেরকম ওদের জেসি ভ্যান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। জেসি ভ্যান্স তার প্রথম ভারত সফরে তিনি এসেছিলেন হচ্ছে দিল্লি লাগোয়া পালাম বিমানবন্দর, দিল্লি থেকে একদম কাছে পালাম বিমানবন্দর এসেছিলেন এবং তার সফরেতে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে ঠিক করেছিলেন এবং তার সঙ্গে জয়পুর, আগ্রা সফর করেছিলেন। এবং এখান থেকে অলরেডি একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে তার স্ত্রী হচ্ছে উষা ভ্যান্স। নাম শুনে তো বুঝতে পারছো ইনি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। মানে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি বর্তমানে কোন দেশের সেকেন্ড ওম্যান হয়েছে? জেসি ভ্যান্স হচ্ছে সেকেন্ড পুরুষ, দ্বিতীয় নাগরিক আমেরিকার, আর উষা ভ্যান্স হচ্ছে আমেরিকার সেকেন্ড ওম্যান। বুঝতে পেরেছো? মানে সেকেন্ড নাগরিকের ওয়াইফ সেকেন্ড ওম্যান বলা হয়, সেরকম উষা ভ্যান্স হচ্ছে আমেরিকার সেকেন্ড ওম্যান, যিনি ভারতীয় বংশোদ্ভূত একটা ব্যক্তি। এবং উষা ভ্যান্সি কিন্তু আমাদের জেসি ভ্যান্সকে ভারতে নিয়ে আসার জন্য মেন ইন্ধন জুগিয়েছিল এবং তাদের সন্তানরাও তারা ভারতবর্ষে এসেছিল। তাকে আমাদের এয়ারপোর্টে সম্মান জানাতে গিয়েছিল হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, তাকে সম্মান জানাতে গিয়েছিল এবং এই অশ্বিনী বৈষ্ণবী তাকে গার্ড অফ অনার প্রদান করে। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলে যাবো পরের কোশ্চেন। 1320 থেকে 1414 সাল পর্যন্ত দিল্লি শাসনকালে তুগলক রাজবংশের কার্যক্রম কোনটি? মানে কালক্রম কোনটি? মানে তুগলক বংশ, সুলতানি যুগের যে তুগলক বংশ, তারা মানে কে প্রথম থেকে দ্বিতীয়, এটা আমাদের সাজাতে হবে। তার মানে আমরা সুলতানি বংশের মোট 5টা বংশ জানি। একটা দাস বংশ, যাকে মামলুক সাম্রাজ্য বলা হয়, তারপর হচ্ছে খলজি, তারপরে তুগলক, তারপর সৈয়দ বংশ এবং শেষে লোদি বংশ। ইব্রাহিম লোদি, বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির সংঘর্ষ হলো, পানিপথের যুদ্ধ হলো, বাবর জয়লাভ করলো, ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো। তার মানে এই যে তুগলক বংশের যে 3টে রাজা, এটাকে আমাদের কালক্রমে আমাদের কিন্তু জানতে হবে। দেখো তার উত্তর দেখি তোমরা কি দিচ্ছ। না, আশিস ঘোষ, জো বাইডেন তো নয়। জো বাইডেন তো এখন হয়ে গেছে, এখন আর ওদের প্রেসিডেন্ট নেই, এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে। জো বাইডেন আর কেন আসবে? কেন তাকেই বা কেন? আমাদের নরেন্দ্র মোদী কোনোদিন মানে আলতু ফালতু লোককে সম্মান দেয় না, কিন্তু জো বাইডেন এখন আর ক্ষমতায় নেই, তাকে সম্মান দেবেই না।
এখন ডোনাল্ড ট্রাম্পকে দেবে, ডোনাল্ড ট্রাম্পের পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট আমাদের জেসি ভান্স তাকে দেবে। আচ্ছা, এটার উত্তর দেখো, এটা হচ্ছে আমাদের গিয়াসউদ্দিন তুগলক 1 নম্বর, তুগলক বংশের প্রতিষ্ঠাতা, তারপর মোহাম্মদ বিন তুগলক এবং তারপরে ফিরোজ শাহ তুগলক। তার মানে অপশন সি এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, গিয়াসউদ্দিন তুগলক যিনি মোহাম্মদ গাজী মালিক নামে পরিচিত, গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম গাজী মালিক। খলজি বংশের শেষ সম্রাট কুতুবউদ্দিন মুবারক শাহকে তিনি পরাজিত করে তিনি সিংহাসনে বসেন। তুগলক বংশ 1320 সাল থেকে 1413 সাল পর্যন্ত দিল্লিতে শাসন করে। এটা সুলতানি যুগের সব থেকে লংগেস্ট বংশ। পরীক্ষায় কোশ্চেন আছে সুলতানি যুগে যে 5টা বংশ শাসন করেছে তাদের মধ্যে কোন বংশ সব থেকে বেশি দিন শাসন করেছে, সেটা হচ্ছে তুগলক বংশ শাসন করেছে। আচ্ছা, এরপরে দেখো এর শাসকদের যে কালক্রম সেটা এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক এবং ছিলেন মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই, এবং তিনি 51 সাল থেকে 88 সাল একটা দীর্ঘ টাইম তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। তুগলক বংশের শেষ শাসকরা কে ছিলেন? নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগল রাজা বলা হয়, তিনি তুগলক সাম্রাজ্যকে সব থেকে বেশি বিস্তৃত করেছিল এবং সেখানেতে তার যে 3টে ড্রব্যাক, একটা তামার মুদ্রা প্রচলন করেছিলেন, প্রচুর জাল হয়েছে, যে কারণে তার সম্পত্তি প্রচুর লস হয়েছে। তিনি দিল্লি থেকে দৌলতাবাদ, দৌলতাবাদ থেকে দিল্লি তার রাজধানী স্থানান্তর করেছেন, যেটা প্রায় 1500 কিলোমিটার রাস্তা। এখানে প্রচুর টাকা অর্থ ক্ষয় হয়েছে। তার সঙ্গে দোয়াব অঞ্চলে তিনি রাজস্ব বৃদ্ধি করেছিলেন, যেটা সেখানে খরার জন্য সেই মানুষ কিন্তু সেই রাজস্বের টাকা দিতে পারেনি, এবং যেটাও একটা ফ্লপ সিদ্ধান্ত। এই 3টে ফ্লপ সিদ্ধান্তের জন্য তার রাজস্বের একটা বড় অংশ ক্ষয় হয়ে যায়। তার ভারতবর্ষের বিভিন্ন অংশ তার হাত থেকে বেরিয়ে চলে যায়। তারপরেই ফিরোজ শাহ তুগলক ক্ষমতায় আসে এবং ফিরোজ শাহ তুগলক তার সাম্রাজ্যটাকে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে আসে, এবং পরবর্তীকালে তার বংশধর নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ ইনি শেষ শাসক ছিলেন, এবং এরপরই আমাদের সৈয়দ বংশ ক্ষমতায় আসে। এরপরে দেখো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার মন্ত্রী পরিষদের কোন সদস্যকে মন্ত্রকচ্যুত করতে চান তাহলে তিনি কি করবেন? মন্ত্রীটাকে কি বলবেন? মনে করো মমতা ব্যানার্জির কোন একজন মন্ত্রী, চন্দ্রিমা ভট্টাচার্য একজন মন্ত্রী, চন্দ্রিমা ভট্টাচার্যকে মমতা ব্যানার্জি চান যে তিনি তাকে বাদ দিয়ে দেবেন। কি কিভাবে বাদ দিতে পারেন? আচ্ছা, প্রথম কথা, চন্দ্রিমা বাবুকে বলবেন, চন্দ্রিমা ম্যাডামকে বলবেন যে ম্যাডাম আপনি পদটা খালি করে দিন। এটা একরকম উপায়। আচ্ছা, যেটা চন্দ্রিমা ম্যাডামের রাগ হয়েছে, হ্যাঁ না আমি তো পদে বসে আছি, আমি পদ খালি করব না, আপনি আমাকে খালি করার কে? তখন চন্দ্রিমা ম্যাডাম তাকে নিয়োগ করেছে কে? তাকে নিয়োগ করেছে রাজ্যপাল। কারণ আমরা জানি প্রতিটা রাজ্যের মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল। আচ্ছা, মন্ত্রী পরিষদের সদস্যরা কিভাবে নিযুক্ত হয়ে থাকে? মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে আমাদের রাজ্যপাল বিভিন্ন ব্যক্তিকে মন্ত্রী পদে নিযুক্ত করে থাকে। তার মানে চন্দ্রিমা ভট্টাচার্যকে আমাকে নিয়োগ করেছে কে? রাজ্যপাল। কার পরামর্শ মনে? না, আমাদের মুখ্যমন্ত্রী পরামর্শ মানে। তখন মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবে যে চন্দ্রিমা ম্যাডাম কাজ ভালো করছে না, দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গেছে, তাকে বাদ দিয়ে দিন। তার মানে এটা একটা উপায়, মানে রাজ্যপালকে দিয়ে তাকে অপসারণ করানো হবে। আর 3 নম্বর উপায়, মুখ্যমন্ত্রী দেখবে যে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী দেখবে কিছুদিন ছাড়া ছাড়া দেখবে মন্ত্রী পরিষদের অদল বদল করে, মানে এই মন্ত্রীকে ওই পদে, ওই মন্ত্রীকে ওই পদে, এরকম স্থান চেঞ্জ করে, বা একে সরিয়ে ওকে বসায়, ওকে সরিয়ে এরকম বসায়। সেটাও একটা উপায়, মানে চন্দ্রিমা ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে রজত কুণ্ডু আমাকে মন্ত্রী করে দেওয়া হলো, এটা একটা উপায়। তার মানে এইরকম 3টে উপায়তে আমাদের কোন মন্ত্রীকে তার মন্ত্রকচ্যুত করা যেতে পারে। এখানে অপশন অনুসারে উত্তর সবগুলোই হবে, তাই তো? যা বলেছে এখানে তাই। রাজ্যপাল কর্তৃক বরখাস্ত করাতে পারেন, হ্যাঁ অপশনে বলেছি। মন্ত্রী পরিষদের পুনর্বন্টন করতে পারে, মানে একটা মন্ত্রী তাকে তার পদটাকে চেঞ্জ করে তাকে অন্য করে দেওয়া হলো, অন্যকে এখানে নেওয়া হলো, অদল বদল করে দেওয়া হলো, এটাও করা যেতে পারে। আচ্ছা, পদত্যাগ করার নির্দেশ দিতে পারে। এই যে পার্থ চ্যাটার্জি মন্ত্রী ছিলেন, তাকে পদত্যাগ করা বলা হলো, এই তুমি তো দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গেছো, তুমি পার্থবাবু তুমি পদত্যাগ করো। তাকে এই পদ্ধতিতে পদত্যাগ করা হলো। তার মানে এখানে উত্তর হবে সবকটি অপশন ডি। আচ্ছা, মুখ্যমন্ত্রীর মন্ত্রী পরিষদের ক্ষমতা
মুখ্যমন্ত্রীর নেতৃত্বের উপর নির্ভরশীল। কারণ মুখ্যমন্ত্রী যাকে চাইবে তাকে পদে নিতে পারে, যাকে বাদ দিতে চাইবে তাকে বাদ দিয়ে দিতে পারে। মানে মন্ত্রী পরিষদের প্রধান আখড়াই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। আচ্ছা, আর কি তার সিদ্ধান্তগুলি মন্ত্রী পরিষদের উপর প্রভাব ফেলে? এছাড়া মন্ত্রী পরিষদের ক্ষমতা তাদের সম্মিলিত সিদ্ধান্ত এবং জনগণের সমর্থনের উপর নির্ভরশীল। মানে জনগণ যদি কোনো মন্ত্রীকে সমর্থন করে, সে যদি ভোটে জেতে, তাহলে তার একটা পাওয়ার থাকে। এবার সে যদি ভোটে হেরে যায়, একটা মন্ত্রী ছিল, সে হয়তো পরবর্তীকালে ভোটে দাঁড়িয়ে তাকে সে যদি হেরেই যায়, তাহলে সে কি আর মন্ত্রী হতে পারবে? ভোটে না জিতলে তো মন্ত্রী হতে পারবে না। মানে একজন যে যদি এমএলএই না হয়, তাহলে তাকে সে মন্ত্রী হবে কি করে? আর কেন্দ্রের মন্ত্রী হতে গেলে তাকে এমপি হতেই হবে, এমপি ভোট জিততে হবে, তবে সে এমপি হতে পারবে। এই কথাই বলা আছে আমাদের এই কোশ্চেনের অপশনগুলোতে। খুব সিরিয়াস কোশ্চেন, আশা করি উত্তর দেবে। 17টা ডি বলেছিলে। আচ্ছা, এরপরের কোশ্চেন 18 কোশ্চেন। আমাদের রাজ্যের মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যের মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান কে? একটু আগেই তোমাদের ভুল করে আমি বলে দিয়েছি কোশ্চেনের উত্তরটা। আচ্ছা, আমাদের আমাদের মুখ্যমন্ত্রী বলো, যে কোনো মন্ত্রী বলো, তাদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে আমাদের রাজ্যপাল। রাজ্যপাল আর কাদের কাদের শপথ বাক্য পাঠ করান, এটাই আমরা এর পরের পেজে জানবো। আচ্ছা, রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান, রাজ্যের অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান, বিধানসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান, রাজ্যের হাইকোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান আমাদের রাজ্যপাল। এছাড়াও রাজ্যের বিভিন্ন বড় বড় আধিকারিক, তাদেরকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে আমাদের রাজ্যপাল। রাজ্যপাল কার কাছে শপথ বাক্য পাঠ করেন? রাজ্যপালকে নিয়োগ করে কে? প্রেসিডেন্ট। কিন্তু রাজ্যপাল শপথ বাক্য পাঠ করে কিন্তু আমাদের মানে যে রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ বাক্য পাঠ করান। দেখো, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। যদি প্রধান বিচারপতি কোনো কারণে অসুস্থ থাকে, না থাকে, মারা যায়, তাহলে প্রধান বিচারপতির পরিবর্তে আমাদের সিনিয়র মোস্ট জাজ, মানে হাইকোর্টের প্রধান বিচারপতি যদি অসুস্থ থাকে, তাহলে হাইকোর্টের সিনিয়র মোস্ট জাজ রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। তার মানে ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান এবং রাজ্যপাল কাদের শপথ বাক্য পাঠ করান। বুঝতে পেরেছো? আমাদের যে ডিস্ট্রিক্ট কোর্ট বা আমাদের অন্যান্য যে কোর্টের যে জাজ, হাইকোর্টের জাজ বা অন্যান্য কোর্টের যে জাজ, তাদেরকে শপথ বাক্য পাঠ করান আমাদের রাজ্যপাল, সেটা উল্লেখ করা আছে। দেখো, রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান আমাদের রাজ্যপাল। চলে যাও পরের কোশ্চেনে। ভারতের বিভিন্ন রাজ্যের বিরোধ, দ্বন্দ্ব এবং সুপ্রিম কোর্টের কোন এলাকার মধ্যে পড়ে? সুপ্রিম কোর্টে মোট 4টে এলাকা এখানে লেখা আছে, বুঝতে পেরেছ? সুপ্রিম কোর্টের মোট 4টে এলাকা, মানে 4টে বিষয়ে ক্ষমতা আছে। 4টে বিষয় এখানে লেখা আছে 4টে অপশনেতে। আচ্ছা, এর মধ্যে বলেছে যদি দুটো রাজ্যের মধ্যে যদি দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে কোন এলাকাটা? পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের যদি বিরোধ হয়, পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের বিরোধ হয়েছে, তাহলে সুপ্রিম কোর্টের কোন এলাকায় বিচার হবে? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এলাকা, প্রাইমারি জুরিসডিকশন বা মেন জুরিসডিকশন, যেটা অপশনে, মানে এখানে উত্তর হবে অপশনে। আপিল এলাকা মানে আমরা হাইকোর্টের কোনো একটা রায় দিয়েছে, হাইকোর্টের রায় আমাদের পছন্দ হয়নি, আমি সুপ্রিম কোর্টে আপিল করতে পারি, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল এলাকা। তার কি পরামর্শদান এলাকা? আমাদের রাষ্ট্রপতির কোনো একটা বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শের প্রয়োজন আছে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে গিয়ে বলতে পারে যে আমার এই বিষয়ে একটু পরামর্শ দিন, আমার জানা নেই। এটা সুপ্রিম কোর্টের একটা পরামর্শদান, অ্যাডভাইজারি জুরিসডিকশন হচ্ছে সুপ্রিম কোর্টের একটা জুরিসডিকশনের মধ্যে পড়ে। এবং শেষ জুরিসডিকশন হচ্ছে লেখ জারি করা বা রিটস জারি করা। এরকম সুপ্রিম কোর্ট মোট 5 রকমের রিটস জারি করতে পারে আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য, আমাদের ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করার জন্য 5 রকমের রিটস জারি করতে পারে। যেমন আমাদের ম্যান্ডামাস, আমাদের কো ওয়ারেন্টো, আমাদের প্রহিবিশন, এই জাতীয় 5টা রিটস জারি করতে পারে। একদিন রিটস নিয়ে একটা কোশ্চেন আনবো এবং সেই কোশ্চেনে আমরা এই যে 5 রকম রিটস যেটা জারি করতে পারে, আমাদের সংবিধানের 32 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্ট 5 রকমের রিটস জারি করতে পারে এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেলেতে 5 রকমের রিটস জারি করতে পারে। তবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রিটস জারি করার মধ্যে একটু পার্থক্য আছে। সুপ্রিম কোর্ট রিটস জারি করতে পারে শুধুমাত্র মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য এবং হাইকোর্ট রিটস জারি করতে পারে মৌলিক অধিকার অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল লিগাল রাইটকে রক্ষা করার জন্য, কিন্তু এই লেখ বা রিটস জারি করতে পারে। রিটস নিয়ে পরের দিন একটা কোশ্চেন আনবো, সেখানে এই 5টা রিটস নিয়ে আমরা আলোচনা করব।
আচ্ছা, মানে পরামর্শদান এলাকা আমাদের অনেকে উত্তর করেছে, তার মানে পরামর্শদান এলাকাটা ক্লিয়ার হয়েছে তো, যে পরামর্শ মানে কাকে পরামর্শ দেয়? আমাদের প্রেসিডেন্টকে পরামর্শ দেয়। প্রেসিডেন্টের যখন প্রয়োজন হবে তখন সুপ্রিম কোর্ট থেকে পরামর্শ দিতে পারে। আচ্ছা, চারটে বিভাগ যেটা আমি আলোচনা করেছি। দেখো, প্রথম অপশনটা যেটা বলছে দুটো রাজ্যের মধ্যে যদি বিবাদ হয় তাহলে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আপিল আদালত, আপিল করতে পারে। আচ্ছা, সংবিধানের ব্যাখ্যা দিতে পারে আমাদের সুপ্রিম কোর্ট। সংবিধানে যদি কোনো কিছু যদি ব্যাখ্যা প্রয়োজন হয়, যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না বা এই জায়গাটায় আমার সমস্যা আছে, তাহলে সুপ্রিম কোর্টে তুমি কেস করতে পারো এবং সুপ্রিম কোর্ট তার ব্যাখ্যা দিতে বাধ্য। আচ্ছা, সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, আমাদের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। তার সঙ্গে আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করতে পারে, এবং মৌলিক অধিকার কিভাবে রক্ষা করতে পারে? ওই রিটস জারি করতে পারে, লেখো জারি করতে পারে। আচ্ছা, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির আইনত পরামর্শদাতা হিসেবে কাজ করে। ওই যে তোমাদের বলছিলাম, আমাদের রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে সুপ্রিম কোর্ট। পরের কোশ্চেন। আচ্ছা, অটল পেনশন যোজনায় গ্রাহকদের বয়সের মানদণ্ড কি? অটল পেনশন যোজনা একটা প্রকল্প, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প। এই প্রকল্পতে আমাদের হ্যাবিয়াস কর্পাস, হ্যাবিয়াস কর্পাস নিয়ে পরের দিন আলোচনা করব। টু হ্যাভ দ্য বডি, মানে কিভাবে হ্যাবিয়াস কর্পাসের ক্ষেত্রে কাজ করে আমরা পরের দিন আলোচনা করব। চিন্তার কিছু বিষয় নেই, খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, এমন ভাবে বুঝিয়ে দেবো যে ওই 5 রকম রিটস কোনোদিন তোমরা ভুলবে না। আচ্ছা, অটল পেনশন যোজনা, এই পেনশন যোজনাটা কি? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প, 2014 সালে লঞ্চ করা হয়েছিল। এর উদ্দেশ্য কি? মানে যারা সরকারি বা কোনো বেসরকারি নথিভুক্ত সংস্থার সঙ্গে যুক্ত নয়, এরকম শ্রমিকদের যাতে করে তারা বয়সকালে যাতে করে পেনশন পায়, সেই জন্য এই পেনশন প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। এই পেনশন প্রকল্পেতে 60 বছরের পরে তোমাকে পেনশন দেওয়া হবে, ন্যূনতম 1000 এবং ম্যাক্সিমাম 5000 টাকা পেনশন দেওয়া হবে, এবং তার জন্য তোমাকে একটা টাকা জমা রাখতে হবে। 42 টাকা থেকে জমা রাখা শুরু, এবং 240 টাকা না কত টাকা পর্যন্ত জমা রাখতে হবে। এটার ন্যূনতম বয়স 18 বছর। 18 বছরের একজন বয়স বা ছেলে বা মেয়ে সে এই পেনশনের আওতায় যুক্ত হতে পারে। সে যদি 42 টাকা করে প্রতি মাসে জমা করে, তাহলে সে 60 বছরের শেষে সে প্রতি মাসে 1000 টাকা করে পাবে, পেতেই থাকবে যতদিন মৃত্যু না হচ্ছে ততদিন পাবে, এবং মৃত্যুর পরে তার আবার ওয়াইফও পাবে 1000 টাকা করে। আবার সে যদি 232 বা 240 টাকা করে প্রতি মাসে জমা করে একটা 18 বছরের ছেলে, তাহলে সে যখন 60 বছর বয়স হবে সে তখন 5000 টাকা প্রতি মাসে করে পেনশন পাবে। এই সে সিস্টেম, এই সিস্টেমটার নাম হচ্ছে অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা থেকে অনেক কিছু কোশ্চেন আসতে পারে। অটল পেনশন যোজনা কবে লঞ্চ করা হয়েছে, বা ইত্যাদি ইত্যাদি, কবে কি হয়েছে, কি প্রকল্প, কত টাকা থেকে কত টাকা পেনশন দিতে পারে, এই জাতীয়। তার মানে এটার বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। অপশন সি এর উত্তর। আচ্ছা দেখো, অটল পেনশন যোজনা এটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে 2015 সালে লঞ্চ করা হয়েছিল। এর উদ্দেশ্য হচ্ছে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষদের পেনশনের ব্যবস্থা করা। 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশনের ব্যবস্থা করবে। যোগ্যতা 18 থেকে 40 বছর বয়স হতে হবে। আচ্ছা, এটা পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এটা কন্ট্রোল করে। আমাদের এসএসসি পরীক্ষার কোশ্চেন, মানে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার কোশ্চেন, যে এই অটল পেনশন যোজনাকে কোন দপ্তর কন্ট্রোল করে থাকে? সেটাতে পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, আমাদের পেনশনের যে প্রাইমারি সংস্থা এই পিএফআরডিএ, তারা কন্ট্রোল করে থাকে অটল পেনশন যোজনা প্রকল্পটাকে। এরপরে দেখো, নাম পরিবর্তনের আগে মাউন্ট এভারেস্টের কি নাম ছিল? সোজা কোশ্চেন, মাউন্ট এভারেস্টের কি নাম ছিল? কোশ্চেন এসএসসি সিজিএল 2013 কোশ্চেন, যাই হোক মোছা হয় না। আচ্ছা দেখো, মাউন্ট এভারেস্টের কি নাম ছিল? এসএসসি সিজিএল এর কোশ্চেন 2022 এর। এটা সোজা কোশ্চেন, এটা আমি আশা করি তোমরা উত্তর করতে পারবে। নাম ছিল পিক 15। পিক 15 এর নাম ছিল পিক 15। পিক 15 এখানে লেখা আছে, কিন্তু এইখানে আবার 16 হয়ে গেছে। 16 নয়, পিক 15, 15। ঠিক 16 কোনো অপশনই নেই তো, 16 কোনো অপশন নেই, 15 পিক 15। আচ্ছা দেখো, মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার একটি শৃঙ্গ। এটি নেপাল এবং তিব্বত সীমান্তে অবস্থিত।
এটার নামকরণ করা হয়েছিল তখন ভারতের প্রাক্তন সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের নাম অনুসারে। তিনি এটা সার্ভে করেছিলেন, তার নাম অনুসারে P15 থেকে তিনি মাউন্ট এভারেস্ট করেছিলেন। তিব্বতে মাউন্ট এভারেস্টের কি নাম? চমলুংমা, যার অর্থ বিশ্বের মাতৃদেবী। তাহলে তিব্বতে মাউন্ট এভারেস্টের নাম এখান থেকে আমরা জেনে নিলাম। আর কি জানবো? নেপালে মাউন্ট এভারেস্টের কি নাম? সাগর মাথা। এবং প্রথম মাউন্ট এভারেস্টে কে ওঠে? 1953 সালে আমাদের তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি, এরা দুজনে মাউন্ট এভারেস্ট উঠেছিল। এর মধ্যে এডমন্ড হিলারি ইনি নিউজিল্যান্ডের নাগরিক এবং তেনজিং নোরগে ইনি নেপালের শেরপা। চলে যাবো পরের কোশ্চেনে। কোন কেন্দ্রীয় মন্ত্রক সক্ষম অঙ্গনারী এবং পোষণ 2.0 প্রকল্প বাস্তবায়ন করে? সক্ষম অঙ্গনারী এবং পোষণ 2.0 কে বাস্তবায়ন করে। মানে অঙ্গনারীকে ডেভেলপ করার জন্য, অঙ্গনারী কাজ জানো, আমাদের শিশু এবং প্রসূতি মায়েদের খাদ্য এবং তাদের টিটেনাস বা বিভিন্ন মেডিসিনের ব্যবস্থা করা হচ্ছে অঙ্গনারীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই অঙ্গনারী এবং পোষণ 2.0 এটা কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে? তাহলে এখান থেকে কি উত্তর হতে পারে? এখানে উত্তর একটাই, শিশু আছে, নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রক, এটা মানে অপশন, এখানে অপশন বি, মানে BCD উল্টো পাল্টা হয়ে গেছে। দেখো এইখানে আবার অপশন সি হয়ে গেছে, সি মানে অপশন বি, এটা উত্তর হচ্ছে বি, নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। আচ্ছা, সক্ষম অঙ্গনারী পোষণ 2.0 2021-22 অর্থবর্ষে ভারত সরকার এটা শিশু উন্নয়ন পরিষেবাকে আরো ভালো করার জন্য এই প্রকল্পটাকে লঞ্চ করেছে। আচ্ছা, অঙ্গনারী এর উদ্দেশ্য কি? না এই প্রকল্পটি 6 বছর বয়সী শিশু, কিশোরী মেয়ে 14 থেকে 18 বছর বয়স এবং গর্ভবতী এবং স্তনদানকারী মহিলারা যারা অপুষ্টির শিকার তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে খাদ্য পরিষেবা ওষুধপত্র পৌঁছে দেওয়ার জন্যই এই সক্ষম অঙ্গনারী এবং পোষণ 2.0 প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। আচ্ছা, এর পরের কোশ্চেন চলে যাব। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রা, সোজা কোশ্চেন। দক্ষিণ আফ্রিকার মুদ্রা হচ্ছে র্যান্ড। র্যান্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রা। আচ্ছা, এবার বিভিন্ন দেশের কিছু মুদ্রার তালিকা তোমাদেরকে দিয়ে দিয়েছি। থাইল্যান্ড, তার রাজধানী ব্যাংকক, এটা হচ্ছে ক্যাপিটাল। এটা মুদ্রা, কারেন্সি। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাট। মায়ানমার নেফিউডিও, ক্যাপিটাল, ওর মুদ্রা কায়াত। মালয়েশিয়া কুয়ালালামপুর, এর মুদ্রা হচ্ছে রিঙ্গিট, প্রচুর পরীক্ষায় কোশ্চেন আছে। ভিয়েতনাম হানোই, এর মুদ্রার নাম ডং। ইন্দোনেশিয়া নৌসান্তারা, আগে নাম ছিল জাকার্তা, এটা ক্যাপিটাল এখন হয়েছে নৌসান্তারা। এর মুদ্রার নাম রুফিয়া, এটা পি পি প। এটা দেখো মালদ্বীপের ক্ষেত্রে ফ ফ, এটা মালদ্বীপের রাজধানী ম্যালে, এর মুদ্রা হচ্ছে রুফিয়া, দেখো এটা প এটা ফ। আচ্ছা, এবার হচ্ছে ভুটান থিম্পু, তার মুদ্রা নোলট্রাম। দক্ষিণ কোরিয়া সিওল, তার মুদ্রা ওন। দেখো কিছু দেশের রাজধানী এবং মুদ্রা সম্বন্ধে কিছু আলোচনা করলাম। পরের কোশ্চেনে চলে যাব। সবুজ বিপ্লব সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? সবুজ বিপ্লব সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি ভুল? আচ্ছা, এই কোশ্চেনটা কপি হয়ে গেছে, এটা অপশন এ হচ্ছে এর উত্তর, কপি হয়ে গেছে, কিছু মনে করো না। তাকে এখানেতে লিখে দিয়েছি, এই দুটো পয়েন্ট এখানে নতুন আছে। সৌর বিপ্লবের জনক MS স্বামীনাথন, আমাদের বিশ্বে সৌর বিপ্লবের জন্য নরম্যান বোরলগ। আচ্ছা, নিচের কোনটি উদ্বায়ী পদার্থের পরিমাণ অধিক? আচ্ছা, কয়লার যে 4টে প্রকারভেদ তার মধ্যে উদ্বায়ী পদার্থ সব থেকে বেশি আছে, মানে বাষ্পীভূত সব থেকে বেশি কোনটাই হয়, মানে কোনটা পোড়ালে বেশি করে ধোঁয়া বেরোয়, এটা কোনটা হবে? কয়লার যে 4টে প্রকারভেদ আছে তার মধ্যে আমাদের সব থেকে বেশি উদ্বায়ী পদার্থ, মানে পোড়ালে ধোঁয়া বেরোয় বেশি, কোনটা? আচ্ছা, কয়লার যেটা সব থেকে ভালো সেটাতে ধোঁয়া কম, মানে যত খারাপ তত ধোঁয়া বেশি, মানে এখানে উত্তর হবে
সব থেকে ভালো কয়লা কি? অ্যান্থ্রাসাইট, তারপর বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপরে পিট। মানে পিট হচ্ছে সব থেকে খারাপ, তাহলে পিটটা হচ্ছে সব থেকে কম ডেভেলপড, মানে অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে ডেভেলপড কয়লা, তারপরে বিটুমিনাস। আমাদের ভারতবর্ষে এবং গোটা বিশ্বে সব থেকে বেশি কয়লা পাওয়া যায় বিটুমিনাস কয়লা। আমাদের ভারতবর্ষে যে কয়লা পাওয়া যায় সেটা গন্ডোয়ানা যুগের কয়লা, পরীক্ষার কোশ্চেন। আচ্ছা, লিগনাইট কয়লা, এটা আমাদের দক্ষিণ ভারতে কিছু অংশে পাওয়া যায়, মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রে এই কয়লা ব্যবহার করা হয়। আর পিট কয়লা ব্যবহার প্রায় হয় না বললেই চলে, এইটা নরম এবং এটার মধ্যে এখনো পর্যন্ত ফরমেশন কমপ্লিট হয় না, কারণ গাছপালা চাপা পড়ে পাললিক শিলার মধ্যে কয়লা পাওয়া যায়, তো সেটা এখনো পর্যন্ত কমপ্লিট ফরমেশন কমপ্লিট হয় না পিটের ক্ষেত্রে। আচ্ছা, পিটের উপাদান এখানে 30 থেকে 45% কার্বন থাকে, এটা গাঢ় বাদামি বর্ণের, এটা নরম, এর মধ্যে ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ থেকে তৈরি হয়, এটা উচ্চ আর্দ্রতা, এখানে জল থাকে, ওই জন্য বেশি ধোঁয়া উদ্বায়ু বেশি। আচ্ছা, লিগনাইট এটা নিম্নমানের কয়লা, যেখানে কার্বনের পার্সেন্ট 60 থেকে 70 হয়ে থাকে। ভারতের তামিলনাড়ুতে সব থেকে বেশি লিগনাইট মজুদ রয়েছে। বিটুমিনাস কয়লা, এটা ভারতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এখানে কার্বনের পরিমাণ 60 থেকে 85%। ভারতবর্ষের সব থেকে বড় কয়লা খনি হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের ঝরিয়া, তারপরেই আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ 2 নম্বর বৃহত্তম কয়লা খনি। অ্যান্থ্রাসাইট কয়লা ভারতবর্ষে সেইভাবে পাওয়া যায় না, এইখানে সব থেকে বেশি কার্বনের পরিমাণ থাকে এবং সব থেকে কঠিন হয়, এটা থেকে সব থেকে বেশি শক্তি বা জ্বালানি পাওয়া যায়। মূলত রাশিয়া, চীন, পোল্যান্ড, ইউক্রেনের মতো কিছু জায়গায় অ্যান্থ্রাসাইট কয়লা বেশি পাওয়া যায়। জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে কোন অঞ্চলে? জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদনের সব থেকে বেশি সম্ভাবনা কোথায় রয়েছে? ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আরো সুন্দর সুন্দর ভিডিও, তোমাদের একটা লাইক, তোমাদের শেয়ার আমাকে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট, আরো সুন্দর সুন্দর টপিককে আলোচনা করতে উদ্বুদ্ধ করবে। আশা করি তোমাদের উপকারে এটা কাজে লাগবে। ইউটিউবে ক্লাস বা ফ্রিতে ক্লাস মানে এটা ভাববে না যে এটার মধ্যে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা আছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের বাংলা ভাষায় যে পরিমাণ জিকের ক্লাস হয়ে থাকে, এই এমসিকিউ ডিসকাশনের ক্লাস হয়ে থাকে, সেট আলোচনার যে ক্লাস হয়ে থাকে, আশা করি সব থেকে বেস্ট ক্লাসটা তোমরা এখন বর্তমানে করছো কিন্তু। সুতরাং এই ক্লাসটা অনেক আমার পরিশ্রমের একটা ফল, যাতে করে এই জায়গা থেকে তোমাদেরকে কিছু শিখিয়ে দিতে পারি, এটাই আমার লক্ষ্য থাকে। একটা ক্লাস, একটা টপিক, একটা জিনিস নিয়ে আলোচনা করা, এটা আমার প্রধান লক্ষ্য থাকে। আচ্ছা আচ্ছা, জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য সম্ভাবনা কোথায় রয়েছে? আচ্ছা, এটা রয়েছে কোথায়? এটা রয়েছে আমাদের, দেখো জোয়ার ভাটা আমাদের যেখানে সমুদ্র উপকূল এবং সমুদ্র উপকূলে বায়ুর গতিবেগ বেশি, সেই অংশে জোয়ার ভাটা সব থেকে বেশি প্রভাব বিস্তার করে। দেখো আমাদের যে এই যে প্রথম অপশনটা যে আছে আমাদের খাম্বাত উপসাগর এইখানে, আর এই অংশতে দেখো জল অনেক দূর থেকে গিয়ে এখানটা শুরু হচ্ছে, তাই জোয়ার ভাটার শক্তিটা অনেকটা বেশি এই অংশে দেখতে পাওয়া যায়। তাই খাম্বাত উপসাগর এখানে অ্যাকচুয়ালি উত্তর হবে। আচ্ছা, পক প্রণালী কোথায়? পক প্রণালী হচ্ছে এই যে আমাদের শ্রীলঙ্কা এবং ভারতের যে সীমান্ত, এইখানে এমনিতেই বায়ুর গতিবেগ কম থাকে, এই অংশে এমনিতেই মানে সমুদ্রের স্রোতের গতিবেগ কম থাকে, এবং এই অংশে এমনিতেই আমাদের মানুষ হেঁটে পারাপার করতে পারে। সুতরাং এইখানে জোয়ার ভাটা সেরকম প্রভাব দেখতে পাওয়া যায় না, তাই পক প্রণালী এখানে উত্তর হবে না। আচ্ছা, মান্নার উপসাগর, মান্নার উপসাগর এই অংশটাকেই মান্নার উপসাগর বলা হয়, এটা উত্তর হবে না। কেরালা উপকূল, কেরালা উপকূল, কেরালায় জোয়ার ভাটার শক্তি বৃদ্ধি পায় মানে বেশি, কিন্তু এই অংশে যেহেতু আমাদের অনেক খাড়া ঢাল বিশিষ্ট অঞ্চল, যে কারণে এখানে জোয়ার ভাটা সেরকম শক্তি পাওয়া যায় না, তাই উত্তর কি হবে না আমাদের খাম্বাত উপসাগর। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো আমাদের জোয়ার ভাটা কোন কোন জায়গায় সব থেকে বেশি পাওয়া যেতে পারে। একটা কচ্ছ উপসাগর আর একটা হচ্ছে খাম্বাত উপসাগর, এই দুটো জায়গাতে জোয়ার ভাটা থেকে সব থেকে বেশি ইলেকট্রিসিটি তৈরি হতে পারে, একটা সম্ভাবনা আছে। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনেও কিন্তু জোয়ার ভাটা থেকে শক্তি উৎপাদনের একটা ভালো সম্ভাবনা আছে। এই কচ্ছ উপসাগর থেকে প্রায় 1200 মেগাওয়াট এবং খাম্বাত উপসাগর থেকে প্রায় 700 মেগাওয়াট ইলেকট্রিসিটি তৈরি হতে পারে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, এরপরে দেখো নিম্নলিখিত কোনটি অভ্রের আকরিক নয়? মানে আমাদের বিভিন্ন যে আমাদের খনিজ সম্পদ তাদের আকরিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এখানে
অভ্রের কোনটা আকরিক নয়, মানে তিনটে আকরিক, এখানে অভ্রের একটা আলাদা। দেখো অপশনে কি উত্তর দিচ্ছ একটুখানি বলবে। আচ্ছা, এটার উত্তর হচ্ছে চালকোসাইট। এটা হচ্ছে কপারের আকরিক, তামার আকরিক হচ্ছে চালকোসাইট। আচ্ছা দেখো, অভ্রর যে আকরিক গুলো এখানে আছে সেখানে উল্লেখ করে দিয়েছি। তা মাস্কোভাইট, এটা হচ্ছে শ্বেত বা নীল স্বচ্ছ রুবি অভ্র। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বায়োটাইট বা ম্যাগনেসিয়াম বা লৌহ মিশ্রিত অভ্র, আমাদের প্যারাগোনাইট, এছাড়াও আরো যে সমস্ত অভ্রের যে আকরিক আছে এখানে আমি উল্লেখ করে দিয়েছি। চলে যাব পরের কোশ্চেনে। নিচের কোনটি বিখ্যাত বন্যপ্রাণী স্পট যেটি 1981 সালে লাদাখে প্রতিষ্ঠিত হয়েছিল? তার মানে আমাদের 1981 সালে লাদাখে প্রতিষ্ঠিত হওয়া একটা অভয়ারণ্য যেখানে তুষার চিতাবাঘ পাওয়া যায়। তুষার চিতাবাঘ একটা বাঘের প্রজাতি যেটা মূলত স্নো এরিয়ায় দেখতে পাওয়া যায়, মানে যে পার্কগুলো একটু হিমালয় এবং হিমালয়ের কাছাকাছি অংশে অবস্থান করছে সেখানে দেখতে পাওয়া যায়। এই মোট 4টে ন্যাশনাল পার্ক, 4টে ন্যাশনাল পার্কে কিন্তু তুষার চিতা দেখতে পাওয়া যায়। তার মধ্যে লাদাখে কোনটা অবস্থিত? লাদাখে অবস্থিত আমাদের হেমিস জাতীয় উদ্যান, এটা লাদাখে অবস্থিত। পিন ভ্যালি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। আমাদের নামে দাফা অরুণাচল প্রদেশ। যদি নামে ডি বলে আসাম, নামে দাফা অরুণাচল প্রদেশ। নন্দা দেবী উত্তরাখণ্ড। এই 4টে জায়গাতে কিন্তু আমাদের তুষার চিতাবাঘ দেখতে পাওয়া যায়। আচ্ছা, অপশন সি ভালো উত্তর দিয়েছো। পরের কোশ্চেন। আচ্ছা, এইটা এখানে উল্লেখ করে দিয়েছি, একটু পজ করে তোমরা পরবর্তীকালে দেখে নিও। আচ্ছা, গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? গণপরিষদে টোটাল সদস্য সংখ্যা কতজন? আচ্ছা, গণপরিষদে টোটাল সদস্য 389। আচ্ছা, 389 জনের মধ্যে আমাদের প্রাদেশিক পরিষদ থেকে নিযুক্ত সংখ্যা হচ্ছে আমাদের 292। আচ্ছা, এর মধ্যে আমাদের প্রিন্সলি স্টেট থেকে, মানে যখন যে রাজকীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সেইগুলো থেকে আমাদের 97 জন, এবং দেশীয় রাজ্যগুলোর মধ্যে থেকে আরো 4 জন নিযুক্ত থাকে চিফ কমিশনার প্রভিন্স থেকে। এই হচ্ছে টোটাল গণপরিষদের সদস্য সংখ্যা। এর মধ্যে নির্বাচিত 292 জন হচ্ছে নির্বাচিত সদস্য, আর এই 4 + 97 এরা সবাই হচ্ছে মনোনীত সদস্য। তার মানে এখানে নির্বাচিত সদস্যের সংখ্যা বলেছে, উত্তর 292। আচ্ছা, এই কথাগুলো যেগুলো বললাম সেগুলো এখানে উল্লেখ করা আছে। 292 জন আমাদের ব্রিটিশ ভারতের প্রদেশগুলি থেকে নিযুক্ত হয়ে থাকে। 93 জন এটা দেশীয় রাজ্যের প্রতিনিধিত্ব করে, সেই সময় যে সমস্ত প্রিন্সলি স্টেট ছিল সেইগুলো থেকে আসে, এবং 4 জন সেই সময়কার কেন্দ্রশাসিত অঞ্চল বা চিফ কমিশনার প্রভিন্স থেকে আসে। এই 4টে চিফ কমিশনার প্রভিন্স, একটা দিল্লি, একটা আজমের, একটা মেরওয়ার, একটা কুর্গ, এইগুলো হচ্ছে আমাদের ব্রিটিশ আমাদের প্রভিন্স, সেই জায়গাগুলো থেকে 4 জন নিযুক্ত হয়ে থাকে। আচ্ছা, লাস্ট, নিচের কোনটি ব্যাংক অ্যাকাউন্টধারী দ্বারা শাস্তিযোগ্য অপরাধ? মানে কোনটা করলে একজন ব্যাংক অ্যাকাউন্টধারী এটা শাস্তি পেতে পারে? আচ্ছা, এখানে অপশনগুলো একটু আলোচনা করি। আচ্ছা, ক্রস চেক কি জিনিস? চেকের ওপরে এরকম ক্রস করা থাকে যাতে করে যে চেকটা যে অ্যাকাউন্টে যাবে, মানে অ্যাকাউন্ট পে হবে, সেটা উল্লেখ করা থাকে। মানে সেটা এই চেকটা নিয়ে, এই ক্রস পে চেক নিয়ে তুমি যদি ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে যদি ক্যাশ নিতে চাও তাহলে কিন্তু তোমায় দেবে না। তাহলে তোমাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা পৌঁছবে। সেটা ক্রস চেক, চেকের সিস্টেম। তার মানে ক্রস চেক যদি কেউ না দেয় তাহলে সেটা কি অপরাধ? অপরাধ নয়। আচ্ছা, তারপরে যদি একটি পোস্ট ডেটেড চেক জারি করা হয়, মানে আজকের ডেট হচ্ছে 20 তারিখ, আমি নেক্সট মাসের 20 তারিখের একটা চেক একটা জারি করেছি, সেটা কি অপরাধ? না, অপরাধ নয়। তার মানে সেটা নেক্সট মাসে 20 তারিখে গেলেই আমি চেকটা ভাঙাতে পারবো, তার মানে এটাও অপরাধ নয়। আচ্ছা, এটাও হলো না, এইটাও হলো না, এটাও হলো না। তারপরেরটা, যদি তার দ্বারা স্বাক্ষর করা একটি চেক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার জন্য বাউন্স করে যায়, তার মানে আমাকে কেউ চেক দিয়েছে, তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, তাহলে বাউন্স করে গেছে, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, আর হচ্ছে স্বাক্ষর ছাড়া চেক প্রদান। নর্মালি আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা চেক জমা দিই অ্যাজ এ অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংকিং ইনফরমেশন পাওয়ার জন্য, সেখানে স্বাক্ষর থাকে না, সেটাও অপরাধ নয়। সুতরাং এখানে উত্তর অপশন সি। দেখো, এটাই যেটা আলোচনা করলাম সেটা এখানে উল্লেখ করা আছে। আমাদের যদি এই চেক অপর্যাপ্ত তহবিলের জন্য যদি বাউন্স করে যায়, তাহলে
1881 সালের যে আইন, সেই আইনের 138 নম্বর ধারা অনুসারে এটা একটা ফৌজদারি অপরাধ, এবং এই অপরাধে তোমাকে চেকের যে টাকার পরিমাণ তার ডবল তোমাকে পে করা হতে পারে, মানে ফাইন হতে পারে, এবং তা না হলে 2 বছর পর্যন্ত তোমার কারাদণ্ড হতে পারে এই আইনটা যদি করা হয়। আচ্ছা, এই হলো আজকের ক্লাসের বিষয়বস্তু। আজকে এখানেই ক্লাসটা শেষ করলাম। এরপরে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আমরা এটা নেক্সট সপ্তাহে পার্ট 3 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানেই সকলকে গুড বাই, সকলে ভালো থেকো। যেতে যেতে একটা কথা জাস্ট বলেই, তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য ক্লাস পেতে চাইছো কি চাইছো না সেটা একটু কমেন্ট করে জানাও। এবং এরপর আমরা ইকোনমিক্স এর ক্লাস নিয়ে আসছি, এক্ষুনি ইকোনমিক্স এর ক্লাস হবে, সুতরাং এই চ্যানেল থেকে অন্য কোথাও যেও না। আরেকটা যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বলছি, সেটা হচ্ছে দেখো, আমরা একটা বই তোমাদের জন্য বলবো, রেকমেন্ড করব। এই বইটা হচ্ছে কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এটা জেনারেল নলেজের একটা বই, যে বইটা কিন্তু শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় বসবে তাদের জন্য অপরিহার্য বই এটা বলবো না, এটা আরো বিভিন্ন পরীক্ষার জন্য অপরিহার্য বই, যেরকম WBCS WBPSC-র অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, রাজ্য পুলিশ, স্টাফ সিলেকশন কমিশন, ভারতীয় রেল এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামস এর জন্য কাজে লাগবে। এটা NCERT বেসড একটা বই, এবং এখানে কিন্তু ওয়ান লাইন অ্যাপ্রোচ আছে। এই ওয়ান লাইন অ্যাপ্রোচে এই বইটি করা হয়েছে, ওয়ান লাইনার অ্যাপ্রোচে এই বইটি রয়েছে। সুতরাং এই বইটা তোমাদের জন্য, যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে এবং যারা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই বইটি সংগ্রহে রেখে দেওয়ার মতো একটি উল্লেখযোগ্য বই। তোমরা এই বইটি, আমরা একটি লিংক আমাদের এই ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব। যদি সেই লিংক দিয়ে তোমরা বইটি পারচেস করো তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা ইকোনমিক্সের ক্লাস শুরু করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ব্যাক টু ব্যাক ইকোনমিক্সের ক্লাসের পরে আমাদের SLST এডুকেশনের ক্লাস শুরু হবে, তাই আর সময় নষ্ট করব না। দেখা হবে আমাদের নেক্সট ক্লাস ইকোনমিক্সের ক্লাস।